দেখতে দেখতে লাস্ট ভিডিওতে চলে এলাম, মানে লাস্ট পার্ট মেঘালয় ব্লগের। তো আমরা দিনটা ছিল একদম লাস্ট, এবং আমরা লাস্টের আগের দিন আমরা ফিরছিলাম প্রায় সন্ধ্যাবেলা মৌসুমি কেভ দেখে, সিক্রেট গার্ডেন দেখে ফিরছিলাম একদম গুয়াহাটির উদ্দেশ্যে। তো গুয়াহাটিতে থাকবো না, থাকবো কামাখ্যা মন্দিরের কাছাকাছি। তো তোমরা আগের ব্লগ যারা দেখেছো জানো আমরা কামাখ্যা পুজো দেবো মায়ের, তো সেই জন্য আমরা চলে গেলাম। সত্যি কথা বলতে একদম দেখতে পাচ্ছ হঠাৎ করে আমরা মন্দিরই দেখাচ্ছি, কারণ পৌঁছাতে রাত্রি 10:30। আমরা 11:30টার সময় হোটেল পেয়েছিলাম। জাস্ট ভাবতে পারছো সারা দিন ঘুরেছি এবং তারপরে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। মানে সত্যি কথা, অসুস্থ শুধু বলবো না, ভীষণই শরীর খারাপ ছিল। এবার আসি কামাখ্যা মন্দিরের কথায়। তো যখন এসেছি তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল মন্দিরে, তো সেটা জানতে পারলাম গর্ভগৃহে মায়ের যদি তোমরা লাইন দিতে হয় রাত্রি 2টো থেকে লাইন দিতে হবে, যেটা ভোরবেলা 7:30টার থেকে পুজো শুরু হয়। আমাদের যা কন্ডিশন ছিল আমরা রাত্রি 2টো থেকে একদম ভোরবেলা লাইন দেওয়া সম্ভব না, প্লাস বৃষ্টি হচ্ছিল, বুঝতেই পারছিলাম না। ভাবছিলাম যে এবার বোধহয় কামাখ্যা মায়ের পুজোটাই আর দিতে পারবো না, কারণ আমাদের যা ক্রিটিক্যাল কন্ডিশন, পায়ের যা অবস্থা, শরীর দিচ্ছে না। তো সেখানে কোনোভাবেই মানে আমাদের প্রত্যেকটা মানুষই একদম প্রায় কি বলবো বিধ্বস্ত। তো সেক্ষেত্রে কিভাবে পুজো দেব। তো যাই হোক, এত কিছু শোনার পর রাত্রেবেলা 12টায় খাবার পেলাম, একদম সত্যি কথা রুটি আর পাতলা মানে পনির। ওখানে তো সবই নিরামিষই, কামাখ্যা মায়ের মন্দির ওখানে। তো কোনো রকম খেয়ে রাতটা, তারপরে ভাবলাম না আমরা রাত্রেবেলা দিলে আমরা সবাই অসুস্থ হয়ে পড়বো, জানি না আর কতটা খারাপ হবে। তো তাই জন্য আমরা রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়লাম, কারোর শরীর দিচ্ছিল না। ভোরবেলা একদম 7টার সময় ভাইয়ের অ্যালার্ম বেজেছে এবং ভাই সাথে সাথে উঠে বললো যাই গিয়ে আমি দেখি পুজো দেওয়ার কোনো ব্যবস্থা হয় কি না। তো মন্দিরে এসে দেখলাম মায়ের গর্ভগৃহে একরকম লাইন পড়ে, আর মন্দিরে যেখানে মায়ের যে মানে যে রূপটা আছে, মায়ের যে মূর্তিটা, সেটাকে অন্যভাবে পুজো হয়। তো সেখানে আমরা পুজো দিলাম খুব ভালো মতন। ভাই এসে খবর দিল চল দিদি এখনই পুজো দিয়ে দে। তো সেখানে পুজো দিলাম। গর্ভগৃহে সবাই পুরো ঢুকতে পারে না যারা রাত অবধি লাইন দেয়, তবে নেক্সট বার যদি কখনও আসি কামাখ্যা মায়ের এখানেই পুজো দেবো। তো পুজোটা খুব সুন্দরভাবে হলো। 3টে মানে মন্দির, তো প্রথমে মায়ের মূর্তি থাকে, তারপরে গর্ভগৃহ যেখানে অন্ধকার, যেখানে পুজো হয় না, শুধু দর্শন করেই তুমি বেরিয়ে যাবে। যাই হোক, আমাদের পুজোটা হলো খুব সুন্দর মতন। মায়ের গর্ভগৃহেরও জল পেলাম, এবং এই দেখো এখানে পায়রা ওড়ায়, খুব সুন্দর একটা রীতি। পায়রা কিনে তুমি পায়রা ওড়াবে, আর কোনো রকম মানে গর্ভগৃহ ছাড়া কোনো রকম ভিডিও বা ফটো তোলাটা মানে যে নিষেধাজ্ঞা সেরকম কোনো কিছু নেই। ভীষণ সুন্দর কামাখ্যা মায়ের মন্দিরটা, যেন মানে কি বলবো, ভেতরে ঢুকে মনে হচ্ছে একটা অসাধারণ, এবং কেমন জানি না মনে হচ্ছিল যে খুব মনটা ঠান্ডা হয়ে গেল একদম, মানে কীরকম একটা নিস্তেজ হয়ে গেল। তো মন্দিরের পাশেই বলি হচ্ছে, যাদের বিভিন্ন রকম কামাখ্যা মায়ের এখানে জানোই তোমরা যে বলির রীতি এখনও পর্যন্ত চলছে রীতি মতন। এখানে সারা দিনে প্রচুর পরিমাণ বলি হয়, প্রচুর পরিমাণ, এবং মায়ের বিভিন্ন রকম কাপড়। সত্যি কথা বলতে কামাখ্যা মন্দির একদিনে বোঝাটা সম্ভব না। আর এই যে দেখো এখান থেকে মন্দিরের এন্ট্রিটা, যেখানে আমরা পুজো দিয়েছিলাম, এরপরে ভিতরে ভিডিও করা কোনোভাবে অ্যালাউ না। তো দেখতেই পাচ্ছ একটা বোর্ড টানানো রয়েছে। তো ভেতরটা ঢুকেছিলাম, তবে গর্ভগৃহে ঢুকতে পারিনি। আর এটা হচ্ছে বলি ঘর। এই যে পাশে ডান হাতের ভেতরে কিন্তু একের পর এক বলি হয়ে যাচ্ছে, যেটা আমার খুব একটা ভালো লাগলো না, কিন্তু হয়তো মন্দিরের এটা রীতি, মায়ের কিছু নীতি। তারপরে আরেকটা জিনিস দেখলাম, পুজো পরিক্রমা হচ্ছে, এবং বিভিন্ন রকম মানে সাধু বা সন্তরা তারা সমস্ত ঠাকুরের আরতি করতে করতে পুরো মন্দিরটা ভীষণ ঢোল বাজনা দিয়ে মানে পরিক্রম করছে। আরেকটা জিনিস জানলাম, মায়ের এখানে আমাবুচির সময় লক্ষ লক্ষ লোক আসে, যেখানে মানে কি বলবো প্রচুর পরিমাণে ঘর ভাড়া। আর এখানে 1000 টাকারও ঘর পাবে, যেখানে কোনো দরজা নেই, জানলা নেই, শুধু একটা রুম, যার ভেতরে একটা বাথরুমের ব্যবস্থা আছে এই রকম। আবার তোমরা একটু ভালো রুমও পাবে, যেটা একটু নিচের দিকে। মন্দিরটা পুরোই পাহাড়ের ওপরে কিন্তু। তো বিভিন্ন রকম আমাদের রুমটা বেশ ভালো ছিল, আমরা রাত্রেবেলায় খুঁজে পেয়েছি অনেক কষ্ট করে, কারণ আমাদের আগে থেকে কোনো বুকিং ছিল না। সেই জন্য আমরা রাত্রেবেলা আর কোনো রকম ভিডিও করতে পারিনি, এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম। যাই হোক, মন্দির পরিক্রমাটা খুব ভালো হলো। তবে একটা কথাই বলবো, মেঘালয়তে এসে যদি মনে করো যে পুজো দেবে, তাহলে 2 দিন অন্তত কামাখ্যায় রেখো, তাহলে ঠিক মতন পুজো দিতে পারবে, না হলে কিন্তু পুজো দেওয়াটা সম্ভব না।
চলো এবারে দেখে নেওয়া যাক মায়ের একদম গর্ভগৃহটা। এই যে কালার নেই, যে দেখতে পাচ্ছ মন্দিরটা এরকম কালার নেই, জাস্ট পুরোনো দিনের যে পাথরের কালার, এটাই মায়ের গর্ভগৃহ। এখানে রাত্রি 2টো থেকে লাইন দিতে হয়, ভোরবেলা 7:30টায় পুজো শুরু হয়, মানে বুঝতেই পারছো। এখানে কিন্তু কোনো রকম ভেতরে পুজো হয় না, শুধু দর্শন হবে, আর ভেতরে কিন্তু অন্ধকার, যেটা শুনলাম। তারপরে আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা সকালের একটুখানি ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে গেলাম উমানন্দের মন্দিরে। উমানন্দের মন্দির কিন্তু ব্রহ্মপুত্র নদীটাকে আমাদের একটা লঞ্চের মাধ্যমে পার হয়ে ওই পারে যেতে হয়, একটা আইল্যান্ডের মতন করা থাকে। এই যে দেখো লঞ্চগুলো, আমরা ভেতরে ঢুকে গেলাম, পার পার্সন 200 টাকা করে আপ ডাউন। তো দেখো আমরা উঠে গেলাম, কারণ এটা নাকি একটা কথায় রয়েছে, একটা রেওয়াজ রয়েছে যে মা কামাখ্যার পুজো দেওয়ার পর উমাশঙ্কর বা উমানন্দের মন্দিরে কিন্তু মানে দর্শন করলে তোমার পুজোটা সার্থক হয়। তো সেইভাবে ভাবলাম যে আমাদেরও একটু বোট চড়াও হয়ে যাবে, আর যে উমাশঙ্কর বাবা যে আসলে ইনি হলেন ভোলে বাবা, যে তার শিবের যে অবতার বা মূর্তি সেটাই। তো যাই হোক, আমরা ও ব্রহ্মপুত্র নদীও কিন্তু ক্রস করে তারপরে আমরা প্রায় 11টা-12টার সময় কিন্তু গেছিলাম ওখানে। পুজো সামনে দিয়ে জাস্ট পুজো দিয়েছি। ওখানেও গর্ভগৃহ আছে, ওখানেও অনেক রকম রীতি রেওয়াজ আছে, যেগুলোতে আর গেলাম না, কারণ আমরা সবাই টায়ার্ড, আর আমাদের সেই দিনই রাত্রেবেলা ফিরতে হবে। আর আমাদের রাত্রেবেলা ওখান থেকে 9:30টায় ফ্লাইট ছিল, কিন্তু আমার ভাইয়ের বন্ধুর ওর ফ্লাইটটা ছিল হচ্ছে দুপুরবেলা 4টের সময়। তো সেই জন্য ওই কামাখ্যা থেকে গুয়াহাটি আসতে গেলে আবার 1 ঘন্টা মতন সময় লাগে, তাই আমাদের সেইভাবে হাতে টাইম নিয়ে বেরোতে হবে। তো এই যে মন্দির, এই মন্দিরে এসেও এখানে দাঁড়িয়ে অনেকটা সিঁড়ি ভেঙে ভেঙে আমাদের ওপরে উঠতে হয়েছিল। মন্দিরটা খুবই সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম একটা আইল্যান্ডের মধ্যে মন্দিরটা। যেখানে আমরা যে লঞ্চে করে এসেছিলাম সেখানে 200 টাকা করে পার হেড ছিল, বাট যদি তোমরা আরও কমে আসতে চাও তাহলে সরকারি লঞ্চ চলে সেই লঞ্চে, তবে সেটার একটা টাইম আছে, সেই নির্দিষ্ট টাইম ছাড়া সে ছাড়বেও না, নির্দিষ্ট টাইম ছাড়া সে যাবেও না। বাট আমাদের যেহেতু তাড়া ছিল তাই আমরা কিন্তু লঞ্চে করেই চলে এসেছিলাম। আমাদের থেকেও তাড়া ছিল আমার ভাইয়ের বন্ধুর, ওকে ফিরতে হতো, কারণ ও তো ব্যাঙ্গালোরে থাকে, তো ওখানে ওর ফেরার ব্যাপারটা একটা এসে গেছিলো। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে ওখানটা দর্শন করে পুজো দিয়ে, কিছুই সেরকম নেই, জাস্ট মন্দিরটা আর হচ্ছে তোমার পুজো দেওয়ার ব্যবস্থাটা সেটাই রয়েছে। যাই হোক, এই যে মন্দিরটা অনেকটা সিঁড়ি অতিক্রম করে এই মন্দিরটায় চলে এলাম, তারপরে আমরা ফিরে গেছিলাম। আর কোনো ভিডিও করা হয়নি, প্রচুর শরীর খারাপ, টায়ার্ড ছিল। এরপরে আমার ভাইয়ের বন্ধু ও চলে গেল, এবং আমরা রাত্রেবেলা 7টার মধ্যে বেরিয়ে গেছিলাম ওখান থেকে, কারণ গুয়াহাটিতে প্রচুর কিন্তু রাস্তাঘাটে জ্যাম হয়। যাই হোক, অনেক টায়ার্ড, অনেক মন খারাপ, মেঘালয়ের অনেক স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। আর এই যে দেখো দূর থেকে কিন্তু গুয়াহাটি যে সিটিটা সেটা কিন্তু পুরোটাই পাহাড়, মানে রাত্রেবেলা হলে আরও ভালো বোঝা যায়। তো আমরা ওখান থেকে একটা ক্যাব নিয়েছিলাম, 1 ঘন্টার মধ্যে, রাস্তা খুব একটা জ্যাম ছিল না, 1 ঘন্টার মধ্যে আমাদের একদম ফ্লাইটে যেখানে হয় এয়ারপোর্টে পৌঁছে দিল। তো এয়ারপোর্ট থেকে আমাদের রাত্রেবেলা 9:45-এ আমাদের ফ্লাইট ছিল। তো আমরা অনেকটা টাইম বসে থাকতে হয়েছে, কিন্তু যাই ভাবলাম যেতে যখন হবেই তাহলে তাড়াতাড়ি আমাদের হোটেলটা ছেড়ে দিয়ে চলে যাওয়াটাই ভালো। আর সত্যি কথা বলতে আমাদের কি এক্সপিরিয়েন্স হয়েছিল শোনো, আমাদের 9:45-এ ফ্লাইট ছাড়ার কথা, কিন্তু আমাদের 9:30টায় সব যেহেতু অনবোর্ড হয়ে গেছিলো, আমাদের 9:30টায় ফ্লাইট ছেড়ে দিয়েছিল। মানে বোঝো, এরকমও ব্যাপার হয় যে যদি ধরো কেউ তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কিন্তু ফ্লাইট ছেড়ে দেয়। তো আমরা সবাই মোটামুটি বাড়ির রওনা দেবো এই বলে মানে রেডি, মনকে প্রিপেয়ার করছি, কারণ সব কিছু আবার স্মৃতির পাতায় রেখে দিয়ে সব কিছু আবার নতুনভাবে শুরু করা, আবার সবার অফিস কাজকর্ম। যাই হোক, এই যে ফ্লাইট আমরা প্রায় চলে এসেছি, আর ওখান থেকে মাত্র 55 মিনিট লাগে আমাদের। মানে ভাবো ব্যাপারটা, যে ট্রেনে গেলে জাস্ট একটা দিন পুরো লাগে, আর সেক্ষেত্রে ফ্লাইটে আসলে একদম 55 মিনিটে এপার থেকে ওপার চলে আসা যায়, তাই না? ব্যাপারটা কতটা ভাবো মানে তো আমরা কলকাতার দেখো একদম ল্যান্ড করছি, তো এখানে একদম আলো ফুটে উঠেছে, বোঝাই যাচ্ছে আমরা কলকাতায় চলে এসেছি।
খুব ভালো লাগলো, খুব ভালো। আফটার অল সব কিছুর পরে একটা কথাই বলবো, মেঘালয় যারা নেচারকে ভালোবাসো, যারা ট্রেকিং করতে ভালোবাসো, যারা ঝর্ণা ভালোবাসো, তারা একবার হলেও মেঘালয়ে যেও। আমার তো ভীষণ ভালো লেগেছে, সারা জীবন আমার এই স্মৃতিটা মনে থাকবে। 2 বছর ধরে ওয়েট করেছিলাম যে মেঘালয়ে যাব, বাট হয়েই উঠছিল না। যাই হোক, সব কিছু হঠাৎ করে হয়ে গেল। কেমন লাগলো ভিডিওগুলো জানিও। পুরো ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আর নতুন ব্লগের জন্য ওয়েট করো, এবারে আসবে আবার নতুন নতুন ভিডিও। ঘোরার ভিডিও তো অবশ্যই দেবো, বাট কাজের ভিডিও এবারে প্রচুর আসবে। তো এতদিন ব্লগের ভিডিও ছাড়ছিলাম, তাই সাথে থেকো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা।